আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া অত্যন্ত পাওয়ারফুল একটা মাধ্যম। বাংলাদেশের মানুষ যারা নাকি সংবাদ পড়তে চান তারা সোশ্যাল মিডিয়ার উপর কিন্তু ডিপেন্ড করেন। পত্রপত্রিকা এবং টেলিভিশন এদের সংবাদগুলো তারা প্রায় ঠিক অতটা বিশ্বাস করেন না। তারা মনে করেন এই মাধ্যমগুলো কারো না কারো পারপাস সার্ভ করতেছে, কিন্তু প্রকৃত সংবাদের জন্য তারা প্রায় সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করেন। যারা সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করেন, মানে যাদেরকে আমরা কন্টেন্ট ক্রিয়েটর বলি, যেমন ধরেন আমার মতো লোক যারা আছেন, আমি তো বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতেই কাজ করি। আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, সারা দেশে কত কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনি জানেন? একটা হিসেব নিয়ে দেখা গেছে, মোটামুটি একটা ধারণা করা গেছে, প্রায় 13 থেকে 15 লাখ লোক এখন নানাভাবে কন্টেন্ট ক্রিয়েটর আছেন। এখন আমি না হয় একটা একটা সার্টেন ইস্যু নিয়ে কাজ করি, একটা পার্টিকুলার ইস্যু নিয়ে কাজ করি, হয়তো দেশ সমাজ রাজনীতি নিয়ে কথা বলি। অনেকে কিন্তু রান্না বান্না নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন, অনেকে লাইফস্টাইল নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন, অনেকে কেবল নিতান্ত হাস্যরস নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন, রিল করেন। আপনারা ফেসবুকে প্রায় কিন্তু এই সমস্ত রিল দেখেন। এগুলি সবই কিন্তু এরা করেন যারা, তারা হলো কন্টেন্ট ক্রিয়েটর। এবং এই যে কন্টেন্ট ক্রিয়েট তারা করেন, কেন করেন? এক একজনের এক এক ধরনের লক্ষ্য। কিন্তু যেমন আমার একটা লক্ষ্য আছে যে আমি কিছু কথা বলতে চাই। আমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছি। আমি কথা বলার জন্য, আমার চিন্তাটা প্রকাশ ঘটানোর জন্য আমি কোনো না কোনো মিডিয়ার আশ্রয় নিয়েছি, কোনো না কোনো মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করেছি। কিন্তু আমি দেখেছি সেখানে আমি সব কথা বলতে পারি না, সেখানে আমাকে ওই মালিক পক্ষের নিয়ম কানুনকে মানতে হয়। সেই জন্যই আমি নিজস্ব একটা স্বাধীন প্ল্যাটফর্ম তৈরি করেছি এবং এখানে আমি কথা বলি, এখানে আমি আমার স্বাধীনতা পাই এবং স্বাধীনতার ব্যবহারও করি। যে কারণে আমি দেখেছি মানুষ এটা অনেকে পছন্দ করেন, আবার কেউ কেউ পছন্দ করেন না। সরকার পক্ষের লোক প্রায়ও পছন্দ করেন, তো সেগুলো তো আছেই। আবার অনেকে কিন্তু নিছক বিনোদনের জন্য কন্টেন্ট ক্রিয়েট করেন, অনেকে শিক্ষামূলক বিষয় নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন, অনেক রকম আছেন। এই কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা কিন্তু কিছু টাকাও পান এখান থেকে। সেই টাকাটা কোত্থেকে আসে? বিদেশ থেকে আসে। আপনার গুগল অ্যাডসেন্স যেটাকে বলে, গুগলের মাধ্যমে আসে, ফেসবুকের কাছ থেকে আসে, মেটার কাছ থেকে আসে, মূলত বেসিক্যালি আমেরিকার কাছ থেকে আসে এগুলো। এবং এগুলি কী হিসেবে বাংলাদেশে আসে? ডলার হিসাবে আসে। তো ডলার হিসেবে আমাদের এখানে কিন্তু আরও বৈদেশিক মুদ্রা আসে। যারা বিদেশে চাকরি করেন, মধ্যপ্রাচ্যে আছে, আমেরিকা আছে, অন্যান্য দেশে আছে যারা চাকরি করেন, তারা যখন আমাদের এখানে টাকা পাঠান বিদেশ থেকে, সেটা হলো রেমিটেন্স হিসেবে আসে, বৈদেশিক মুদ্রা হিসেবে আসে, পাঠান ওনারা। কিন্তু সেই বৈদেশিক মুদ্রা কিন্তু আলটিমেটলি বাংলাদেশ ব্যাংকের একটা প্রপার্টি হিসেবে কিন্তু দেখা দেয়। ওই সরকার মাঝে মাঝে বলে না যে আমাদের এখন $40 বিলিয়ন বৈদেশিক মুদ্রা আছে, রিজার্ভ আছে। এটা কিন্তু এই বিদেশিরা যা পাঠাচ্ছে সেই হিসাবটা নিয়ে তারা বলে। তার মানে এই রেমিটেন্স যারা পাঠান তাদেরকে, যাতে নাকি তারা আরও বেশি রেমিটেন্স পাঠান, এই জন্য তারা কিন্তু সরকার দুইটা প্রণোদনা দেয়। একটা প্রণোদনা হলো তাদের এই টাকায় কোনো ট্যাক্স দিতে হয় না, তাদের কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না। কেবল তাই নয়, তারা যদি 100 টাকা পাঠান বাংলাদেশে, তাহলে বাংলাদেশ গভর্নমেন্ট তার সঙ্গে আরও অতিরিক্ত 2.5 টাকা, 2 টাকা, 2.5 টাকা তাদেরকে প্রণোদনা দেন যে আপনারা বেশি বেশি টাকা পাঠান। এটা কেন করেন? এটা করেন এই কারণে, যদি এভাবে তারা না পাঠাতেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে, তাহলে হয়তো তারা টাকাটা হুন্ডি করে পাঠাতেন, এবং হুন্ডি করে পাঠালে সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে আর জমা হতো না, এবং বাংলাদেশ গভর্নমেন্ট বলতে পারতেন না যে এই রেমিটেন্সটা আমার এখানে এসেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে কমে যেত। আওয়ামী লীগ আমলে কিন্তু এটা হয়েছে। আওয়ামী লীগ আমলের শেষ দিকে বিপুল সংখ্যক বিদেশে অবস্থানরত, চাকরিরত প্রবাসী যারা ছিল, তারা কিন্তু রেমিটেন্সের মাধ্যমে হিসাবে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতো না। এতে কিন্তু আওয়ামী লীগ সরকারের লস হতো। তাহলে সরকারের লাভটা কিসে হয়? যদি বিদেশ থেকে ডলার আসে, রেমিটেন্স আসে, সেটা সরকারের লাভ। এবং এই লাভটাকে উৎসাহিত করার জন্য সরকার যারা বিদেশ থেকে পাঠান তাদের সবাইকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠাতে বলেন। এবং ব্যাংকিং চ্যানেলে পাঠালে দুটো সুবিধা: 1 নম্বর, এই টাকার কোনো আয়কর দিতে হয় না। 2 নম্বর সুবিধা হলো এই টাকার উপরে একটা প্রণোদনা পাওয়া যায়। এই আলোচনাগুলো কেন করলাম? এটা করলাম হলো এই কারণে যে
এই যে যারা নাকি কন্টেন্ট ক্রিয়েটর, যারা সোশ্যাল মিডিয়া থেকে বিদেশ থেকে ডলার আনেন, আমদানি করেন, তারা কিন্তু এই সুযোগটা পান না। এই সুযোগটা আগে ছিল, 1984 সালে যে আইনটা ছিল, আয়কর আইন, সে আইনে এই সুযোগটা ছিল। সে আইনে বলা হতো যে এই টাকাকেও তারা রেমিটেন্স হিসেবে গ্রহণ করেছিল এবং এটাকে আয়কর দিতে হতো না। কিন্তু আওয়ামী লীগ আমলের শেষ দিকে, আওয়ামী লীগ গভর্নমেন্টের শেষ দিকে এসে যখন তারা দেখলো সোশ্যাল মিডিয়াগুলো তাদের নানা রকম অপকর্মের কথা তুলে ধরছে, তারা মানে মিডিয়াগুলোকে কন্ট্রোল করতে পারছে, মানে পত্রিকাগুলোকে, টেলিভিশনগুলোকে, এরা চুপচাপ আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এটা কিন্তু অনেক বেশি প্রচার হয়ে যাচ্ছে। যখন তারা সোশ্যাল মিডিয়াকে থামাতে না পারলো, তখন তারা সোশ্যাল মিডিয়ার যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের উপর 7.5% আয়কর জুড়ে দিল। এটা 2023 সালে আইনটা হয়েছিল আওয়ামী লীগ আমলে। এটা হলো আয়কর আইন 2023। এই আইনে বলা হয়েছে যে যারা নাকি কন্টেন্ট ক্রিয়েট করবেন তারা 7.5% করে আয়কর দেবেন। বাট এটা 2023 সালে হলেও সেভাবে কার্যকর হয়নি। অনেকে দিতেন, অনেকে দিতেন না, কেউ কেউ নিজেরা যে দিতেন, কেউ দিতেন না। আবার এখানে আরেকটা সমস্যা কি ছিল, এই যে আমি বললাম যে প্রায় 14 লাখ মতো কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে আছে, তারা সবাই কিন্তু যে অনেক টাকা পান তাও কিন্তু না। আবার কন্টেন্টের একটা নিয়ম আছে, টাকা জমতে জমতে যখন আপনার $100 হবে, তখনই কেবল ওরা এই মেটা অথবা গুগল তার টাকাটা আপনাকে দিবে, আপনার ব্যাংকের মাধ্যমে আসবে। এই টাকাটা কিন্তু টোটালি বৈধ উপায়ে আসে। তাহলে মানুষ কিন্তু দাবি করতে পারতো যে আমি তো বৈধ উপায়ে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি, তাহলে আমাকে কেন আপনি ট্যাক্সের আওতায় ফেলাবেন? এই প্রশ্নটা কিন্তু ছিল এতদিন, কিন্তু এতদিন সরকার এটাকে সেভাবে ইমপ্লিমেন্ট করেনি, সেভাবে বাস্তবায়িত করেনি। যারা নাকি রিটার্ন জমা দিতেন, কেউ কেউ এটাকে তার ট্যাক্স হিসেবে দেখিয়ে 7.5% ট্যাক্স জমা দিতেন, আবার কেউ কেউ হয়তো দিতেন না, তারা ভাবতেন এটা তো আমি রেমিটেন্স হিসেবে এনেছি বিদেশ থেকে, এবং সেখানে লেখাও থাকতো রেমিটেন্স, কাজে আমি এটা দিব না, এবং দিত না, সরকারও কিছু বলতো না। এরকমভাবে কিন্তু চলেছিল। কিন্তু এ মাস থেকে হঠাৎ করে যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন এবং যারা টাকা পাচ্ছেন, আমি নিজেও তো আমাদের একজন, ব্যাংক থেকে একটা নোটিশ এসেছে। সেই নোটিশ চলে এমন যে তারা ওই মাসের যেটা ইনকাম, সেই ইনকামের থেকে 7.5% অর্থ তারা কেটে নিয়েছে। কেটে নিয়ে ব্যাংক জানিয়ে দিয়েছে যেটা আপনার উৎস কর হিসাবে কেটে নেওয়া হলো। এই মাসে যত লোক আছেন যারা ফেসবুক এবং ইউটিউব থেকে টাকা পান, সবাই এই মেসেজটা পেয়েছেন ব্যাংক থেকে যে সবার কাছ থেকে 7.5% উৎস কর কেটে নেওয়া হয়েছে। আমাকে অনেকে বলেছেন, আমাকে অনেকে যারা ইউটিউব করেন, যারা নাকি আপনার ফেসবুকে যারা নাকি রিল বানান, অনেকে আছেন আমাদের পর্যন্ত যারা রান্নার রিল বানান, যারা নাকি হাস্য কৌতুকের রিল বানান, তারা বলছিলেন যে ভাই এটা করে তো একদিন মোটামুটি সংসার চালাচ্ছিলাম, এখন তো সেখান থেকে সরকার 7.5% কেটে নিল, সংসার কিভাবে চলবে? অনেকের ইনকাম ছিল এরকম 20,000 টাকা ইনকাম, অনেকেরই ছিল আপনার 10,000 টাকা ইনকাম, তো এরকম কিন্তু কেটে নিচ্ছিল। মানে যার 20,000 টাকা ইনকাম ছিল তার এখন 1500 টাকা নিয়ে নিচ্ছে গভর্নমেন্ট। মানে সে পেতই 20,000 টাকা, সেখান থেকে 1500 টাকা গভর্নমেন্ট কর হিসেবে তার কাছ থেকে কেটে নিয়েছে। যে 10,000 টাকা ইনকাম করতো, 10,000 টাকা তো হতো না, কারণ আপনার ওই $100 কম হলো তো আর ব্যাংক মানে ওরা পাঠাতো না। ধরেন আপনার 1250 টাকা, 12,500 টাকা ইনকাম হতো, ওইখান থেকে তারা এভাবে কেটে নিচ্ছে এখন। এইটাতে হয়েছে কি, যারা নাকি এই ছোট ছোট গ্রামের অনেক মানুষ কিন্তু আছে যারা নাকি হাসি কৌতুক, আমি একটা ভিডিও মাঝে মাঝে দেখি, একটা চ্যানেল দেখি, উনি মাছ মারা নিয়ে ভিডিও করেন। ওই কেউ জাল ফেললো, ওইটাই ভিডিও দেখান, জালে কয়টা মাছ উঠলো দেখেন, লোক এটা আবার দেখে। কারণ মাছ মারার ভিডিও একটা সুবিধা আছে, যখন ওই জালটা ফেলে যে দেখা শুরু করে, সে কিন্তু ওয়েট করে দর্শক যে শেষ পর্যন্ত কত মাছ উঠে দেখার জন্য। খুব ইন্টারেস্টিং সাইকোলজি। এবং এই মাছ মারার ভিডিওগুলো কিন্তু ভালোই চলে, লোকে দেখে, গ্রামের সঙ্গে একটা সংযোগ হয়, এবং টাকাটা তো আর যে দেখে তাকে দিতে হচ্ছে না, টাকাটা দিচ্ছে হলো গুগল থেকে পাঠাচ্ছে অথবা ফেসবুক থেকে পাঠাচ্ছে, তো সেই টাকা দিয়ে কিন্তু ওদের সংসারটা চলে যেত। তো সেখানেও এখন সরকারের চোখ পড়েছে যে এই টাকাটা নিতে হবে, এবং এই টাকাটা আপনি দেওয়া না দেওয়ার কোনো ব্যাপার না, সরকার নিজে থেকে টাকাটা কেটে নিবে আপনার কাছ থেকে, 7.5% কেটে নিচ্ছে এই মাস থেকে, এবং আগামী মাসগুলোতে চলতে থাকবে। এখন
আমার প্রশ্ন হলো কি, যে যারা নাকি প্রবাসী থেকে আয় করে, বিদেশ থেকে টাকা পাঠায়, তাদেরকে আপনি অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন, তাদের আয়কর নিচ্ছেন না, প্রণোদনা দিচ্ছেন, এবং তারা যদি এটাতে কোনো বন্ড কিনে, কোনো বিনিয়োগ করে, বাংলাদেশে কিন্তু অনেক রকম বন্ড আছে, মার্কিন ডলার প্রিমিয়াম বন্ড, মার্কিন ডলার আপনার ইউরো প্রিমিয়াম বন্ড, এরকম বন্ড আছে। এগুলো যখন আপনি কিনবেন, সেখানেও তাদেরকে কিন্তু কোনো কর দিতে হয় না। আপনি যদি সঞ্চয়পত্র করেন, আপনি সঞ্চয়পত্র যখন আপনার মুনাফাটা আনবেন, তখন আপনার কাছ থেকে 10% কর তারা কেটে নেবে, কিন্তু ওই বন্ড যারা করবে তাদের তাও কেটে নেবে না। তাহলে তাদের এত সুবিধা, ওইটা যদি বৈদেশিক মুদ্রা অর্জন হয়, যারা দেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, এদের প্রতি সরকারের এরকম বিমাতা সুলভ আচরণ কেন? এই প্রশ্ন অনেকে আমাকে জানতে চেয়েছেন। ভাই, আমরা তো ডলার আনি, আমাদের ডলারটাও তো গভর্নমেন্ট তার আয় হিসাবে দেখায়। গভর্নমেন্ট বলে আমার এখানে এত এত, কত টাকা আসে কোনো ধারণা, আমি একটা ধারণা দিই, মোটামুটি অ্যাকুরেট ধারণা পাওয়া যাচ্ছে না। আমি যতটুকু জেনেছি যে বাজার মূল্য হিসাব করলে পরে প্রতি বছর অ্যাভারেজে প্রায় 35 থেকে 40 মিলিয়ন ডলার এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা ইনকাম করেন, মানে গভর্নমেন্টকে এনে দেন। খুব বেশি টাকা না, কিন্তু খুব বেশি টাকা না, 35 মিলিয়ন ডলার ধরলাম। আমি যদি 35 মিলিয়ন ডলার ধরি, সেখান থেকে যদি আমি 7.5% গভর্নমেন্ট কেটে নেয়, সেটা দাঁড়ায় কত? সেটা দাঁড়ায় অনলি 26,25,000 ডলার। এই টাকাটা গভর্নমেন্ট কিন্তু পাচ্ছে। এটা যদি আমি টাকায় কনভার্ট করি 130 টাকা অথবা 124 টাকা হিসাবে, তাহলে সেটা আসে মাত্র 32,55,00,000 টাকা। এই 32,55,00,000 টাকা এই 7.5% করে নেওয়াতে সরকারের লাভ হচ্ছে প্রতি বছর, খুব বড় টাকা গভর্নমেন্টের জন্য। এই লোকগুলি তো খেটে খেত, এই লোকগুলি নানা রকম ছোটখাটো ইনকাম, কিন্তু এই যে আমি বললাম যে 35 মিলিয়ন ডলার মতো ইনকাম হয়, বিভিন্ন জন ইনকাম করে, তার মধ্যে 95% লোকের ইনকাম হলো ধরেন আপনার $200, মানে $200 মধ্যে, $200 মানে কি 25,000 টাকা। 95% ইউজার কিন্তু। তো এদের কাছ থেকে আপনাকে এই 7.5% নিয়ে আপনি কি করবেন? অথচ এদের কিন্তু সংসারটা চলে যেত এই টাকা দিয়ে। আমি সরকারকে এটা বলতে চাচ্ছি, যেমন ধরেন অন্যান্য দেশেও আছে, কিন্তু ভারতের আমি খুঁজে দেখলাম, ভারতে, মালয়েশিয়াতে, সেখানে দেখলাম, সেখানে কি বলছে, ভারতে একটা চমৎকার আইন আছে। ভারতের আইনটা হলো, এটার একটা খরচ বাদ দেওয়ার সুবিধা আছে, যে যখন আপনি আয়কর রিটার্নটা জমা দিবেন, তখন এই ভিডিওটা করতে আপনার কি খরচ হয়েছে সেই হিসাবটা বাদ দিতে পারবেন। খরচ মানে কেমন, ইন্টারনেট খরচ, ক্যামেরা খরচ, অন্যান্য খরচ আপনি বাদ দিতে পারবেন। এর বাইরে ভারতে আরেকটা নিয়ম আছে, যদি আপনার বাৎসরিক ইনকাম 75 লাখ রুপির নিচে হয়, যদি 75 লাখ রুপির নিচে হয় যদি বাৎসরিক ইনকাম, সেক্ষেত্রে আপনাকে আপনার যা ইনকাম হবে তার মাত্র 50%, অর্ধেক আয় আপনার আয়কর যোগ্য হবে, বাকি অর্ধেকের জন্য আপনার আয়কর দিতে হবে না। মানে তারা একটা সুবিধা দেওয়ার কথা ভেবেছে। আমাদের গভর্নমেন্ট না এই ধরনের ভাবনা চিন্তার মধ্যেও নাই, তার টাকাটা নিয়ে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি মালয়েশিয়ার হিসাব দেখলাম, মালয়েশিয়াতেও একই জিনিস, তারা এর বাবদ যা খরচ হবে সেই খরচটা আপনি আয়কর হিসাবে দেখাতে পারবেন, যে ওই টাকাটা আপনাকে আর দিতে হবে না, ওটাকে বাদ দিয়ে আপনি আয়টা দেখাবেন। আর আমাদের এখানে তো বাদ দিয়ে হিসাব দেখানোর কোনো সুযোগই নাই, তারা তো ব্যাংক থেকে নিয়ে নিচ্ছে। যখন ডলারটা এসে জমা হচ্ছে আপনার অ্যাকাউন্টে, তখনই সেখান থেকে 7.5% কেটে তারা সরকারকে দিয়ে দিচ্ছে। তো এটা অনেকটা গাইড জুড়ে নিয়ে নিচ্ছে, এবং আমার বিবেচনায় কিছুটা বিমাতা সুলভ আচরণ তারা দেখাচ্ছে। সরকার অবশ্য টাকার জন্য পাগল হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। তারা তাদের প্রিয় যারা নাকি সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের তো জুলাই মাস থেকে বেতন দ্বিগুণ করে দিচ্ছেন, তো তাদেরকে তো তারা খুশি রাখতে হবে, কারণ সরকার তো মনে করে যে এরাই তাদেরকে টিকিয়ে রাখে। আর এই জনগণ, আম জনতা, এদের কাছ থেকে টাকা নিলে এদের যদি মন খারাপ হয়, সমস্যাটা কি? আমি জানি না আসলে মূল ঘটনাটা কি, নাকি এদেরকে ভয় পাচ্ছে সরকার, আমি সেটাও বলতে পারবো না, নাকি সরকার বলতে চাচ্ছে তোমরা এটা করো না। এই ধরনের কন্টেন্ট ক্রিয়েশন তো আপনার জন্য কোনো ক্ষতিকর না, কিন্তু কেন আপনারা এই ধরনের থামাচ্ছেন, এটা আমার কেন এদেরকে নিরুৎসাহিত করছেন? আমার তো মনে বরং আপনাদের আরো উৎসাহ দেওয়া উচিত ছিল, তাদের প্রণোদনা দেওয়া উচিত ছিল, কারণ এরাও তো আপনার জন্য ডলার আনে, তাই না? আমি জানি না এটা সরকার কিভাবে নেবে, তবে আমি মনে করি সরকারের এ ব্যাপারে আসলে সতর্ক হওয়া উচিত এবং আরেকটু সহানুভূতি